brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। 3 খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি আহেলি। আর আমি আহেলি যে খবরের দিকে নজর রাখবো, এনসিপিআই এবং কালীঘাট তৃণমূলের এই যে দড়ি টানাটানি তা একেবারে অব্যাহত। আর তারই মধ্যে দিল্লিতে পর দুটি হাই ভোল্টেজ বৈঠকের যাবতীয় আপডেট তুলে ধরবো আমি। আর আমি সব্যসাচী স্পেসিফিক্যালি জানাবো এনডিএর সঙ্গে এনসিপিআর বৈঠকের বিষয়টা, তারপর অবশ্যই কথা একেবারে। আর আমি জানাবো একজন আশা কর্মীর মৃত্যুর ঘটনায় একজন বিজেপি বিধায়ক কাঠগড়ায়, একজন মহিলা বিজেপি বিধায়ক কেন কাঠগড়ায়, কি অভিযোগ জানাবো সবটা। তো শুরুতেই যেমনটা আপনাদের বলছিলাম, আমাদের নয়াদিল্লির দিকে নজর রাখতেই হবে, কারণ সকাল থেকেই আজ আমরা দেখছি এনসিপিআই এবং কালীঘাট তৃণমূলের এই যে দড়ি টানাটানি তা চলছে। দিল্লিতে সেই আবহেই হাই ভোল্টেজ বৈঠক, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক এনসিপিআই সাংসদদের। এনসিপিআই এবং কালীঘাট শিবিরের মধ্যে দড়ি টানাটানির মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এনসিপিআই এর বৈঠকে অবশ্য মুর্শিদাবাদের সংখ্যালঘু সাংসদরা তারা যোগ দিয়েছেন, তারা এনডিএর বৈঠকে যোগ দেননি। দিল্লিতে আবু তাহের খালিলুর গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করেন এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। কালীঘাট বনাম এনসিপিআই, দিল্লিতে কি নতুন সমীকরণ তৈরি হচ্ছে? এখন সবার নজর সেদিকেই। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। রাজীব, এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে যে বৈঠকে ইতিমধ্যে 19 জন এনসিপিআই সাংসদ যোগ দিয়েছেন, তার কি আপডেট? দেখো, প্রায় 1 ঘন্টা হলো বৈঠক চলছে এবং সেই বৈঠকে আলোচনা চলছে যে সমস্ত সাংসদরা তাদের নিজেদের এলাকায় নানা রকম সমস্যা ফেস করছেন, সেই সমস্যাগুলি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরছেন। আমরা জানি যে এই সাংসদরা তৃণমূল কংগ্রেস ছেড়ে যখন এনসিপিআই দলে যোগ দেন, যখন এনসিপিআই দলের সঙ্গে তাদের যে যাওয়া, অর্থাৎ তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যাচ্ছেন, সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটা ভূমিকা ছিল। তিনি আশ্বাস দিয়েছিলেন যেখানে যার যত অসুবিধা হচ্ছে সব তার কাছে বলতে তিনি সমাধান করবেন। আর এও বলেছিলেন আপাতত যাদের এলাকায় বেশি সমস্যা, মানুষের আক্রোশ রয়েছে, তারা যেন এই মুহূর্তে নিজেদের এলাকায় না যান বা কোনো ঝুঁকি না নেন। এই জায়গায় আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ ইতিমধ্যেই এই সাংসদদের মধ্যে 2 জন এমন রয়েছেন যারা কিন্তু এর আগেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করছেন, তারা সংখ্যালঘু। আজকে দেখা গেল সংখ্যালঘু 3 জন সাংসদই কিন্তু যাননি। এই এনসিপিআই দলে রয়েছেন 3 জন সংখ্যালঘু সাংসদ, আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। 3 জনই অনুপস্থিত থেকেছেন। প্রধানমন্ত্রীর বৈঠকে অনুপস্থিত, মুখ্যমন্ত্রীর বৈঠকে উপস্থিত তারা। এবং এই বৈঠকে তারা আজকে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশ্বাস চাইবেন, মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দেবেন এবং যাতে নিজেদের এলাকায় কোনো সমস্যা না হয়, তারা নিজেদের এলাকায় একেবারে ওপেনলি ঘোরাঘুরি করতে পারেন, রাজনীতি করতে পারেন। কারণ রাজনীতিটাই তারা করেন তাদের এলাকার উন্নয়ন করার ক্ষেত্রে। সরকারি যে সহযোগিতা, তারা বারবার বলছেন ডাবল ইঞ্জিন সরকার, উন্নয়ন করে এলাকার মানুষের মন জয় করতে হবে, এই জায়গায় রয়েছে। দেখো, এখানে সমস্যা কিছু রয়েছে, তার কারণ সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটে জিতে আসা সাংসদরা তারা আচমকা এনডিএতে চলে গেলেন এবং বিজেপি সাংসদদের সঙ্গে বসবেন। এই বিষয়টা তারা যেমন মেনে নিতে পারছেন না, তাদের ভোটাররাও মেনে নিতে পারছেন না, তা নিয়ে জটিলতা হয়েছিল। তবে বারবার বলছি, শুধুমাত্র এই 2 জন বা 3 জন সাংসদ নন, এখানে বীরভূমের সাংসদ রয়েছেন শতাব্দী রায়, রয়েছেন অসিত মাল। তাদের এলাকাতেও মানুষের ক্ষোভ রয়েছে, তাদের এলাকায় তারা একদম ওপেনলি ঘোরাঘুরি করতে পারছেন না। এবং সেই সমস্ত বিষয় নিয়ে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাদের এই খোলাখুলি আলোচনা, এই বৈঠক, যে বৈঠক এখনো পর্যন্ত চলছে। রাজীব, তুমি এই বৈঠকের দিকে নজর রাখো এবং আমাদের সঙ্গে থাকো। আপনাদের শোনাবো সুদীপ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, দিলীপ ঘোষ এই বৈঠকের আগে কি বলেছেন তারা। যারা ফিল্ম বা জগতে, কেউ বলেছে আমি দুবাইতে আছি, দেব যেমন জানিয়েছে, কেউ বলছে লাদাখে আছি, এরকম কিছু কিছু হয়েছে। কিন্তু সে অর্থে আমাদের মধ্যে 20 জনই আছে। সম্ভবত আমরা আজকে শুভেন্দুর বৈঠকে 19 জন থাকবো, দেব হয়তো আসতে পারবে না। রাজনৈতিক দৈন্য কোথায় পৌঁছালে দলছুট, নীতিহীন, আদর্শহীন, যারা শুধু ক্ষমতার লোভে দৌড়দৌড়ি করে বা নিজেদের লাগেজ ব্যাগেজ বাঁচাবার জন্য অ্যাডজাস্ট করে, তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীকে সদ্য জেতা বিপুল নাকি জয় সম্পন্ন মুখ্যমন্ত্রীকে দৌড়ে আসতে হয়। এর আগেও আসতে হচ্ছে, এখনো আসতে হচ্ছে। কলকাতা বা দিল্লির যায় আসে না,
ওদের রাজনৈতিক দৈন্যেরই এটা প্রমাণ। ওদের চ্যাপ্টার ওরা বুঝবে, ওদের ল্যাজ মোটা হবে। ওটা আপনাদের কাজ, আপনারা ওদের আরো বড় করে তুলুন। আমরা জানি যে ওদের ভবিষ্যৎ শেষ। যার ভূত নাই তার ভবিষ্যৎ কি? এইসব বৈঠক মিটিং রাজনীতি চলতেই থাকে, রেজাল্ট দেখুন কি হয়। না, মুখ্যমন্ত্রী নিজে যাচ্ছেন মানে তো কিছু একটা গুরুত্ব উনি দিচ্ছেন, নাহলে উনি দিল্লি উড়ে যাবেনই। না দেখুন, এইগুলো রোজ পাল্টাবে, কে কার সঙ্গে আছে কার সঙ্গে নাই। কিছু লোক আমাদের এখানে যেন খুব বড় অফিসার, তিনি রাজ্যসভায় গিয়েছিলেন, নাম শোনা যাচ্ছেন, উনি কোথায় আছেন? এরকম আরও কিছু নেতা চুপ করে আছেন। তদন্ত কমিটি ঘোষণা করা উচিত। আমাদের বাউল সুপ্রিয় কোথায় আছেন? বিখ্যাত লোকেরা তো একসময় এরা খালি সামনে আসতো। এদেরও মতামত আবার নিন তো, ওনারা কী ভাবছেন। একটা বড় খবর এই মুহূর্তে আসছে, সেই আপডেট আপনাদের দিয়ে। বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হলো কানাইয়া লাল আগরওয়ালকে। তৃণমূলের টিকিটে জিতে এসেছেন এই বিধায়ক এবং তাকেই এই পদ দেওয়া হলো। 21-এর পরে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল যে তৃণমূল তাদের লোককেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করেছে। প্রতিবাদে বিজেপির তরফে কোনো বিধানসভার কমিটির চেয়ারম্যান পদই নেওয়া হয়নি। এমনকি 21 থেকে 26 পর্যন্ত বিধানসভার বিএ কমিটির মিটিংয়েও তারা যাননি। আর এবার যে খবর সামনে আসছে, বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হলো কানাইয়া লাল আগরওয়ালকে। বিজেপির দীর্ঘদিনের অভিযোগ, 21-এর পরে বিজেপির তরফে বারবার অভিযোগ করা হয়েছিল যে তৃণমূল তাদের লোককেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করেছে। এ বিষয়ে একাধিকবার তারা মুখ খুলেছিল এবং তারা প্রতিবাদও দেখিয়েছে। কিন্তু এবারে উল্টো জিনিস আমরা দেখলাম এখানে। বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হলো কানাইয়া লাল আগরওয়ালকে, যিনি তৃণমূলের টিকিটে জিতে এসেছেন। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো আপডেট আমাদের দেবেন। শ্রেয়সী, কি খবর? একেবারে দেখো, এক্ষেত্রে যে কমিটি তৈরি হয়েছে সেই কমিটির চেয়ারম্যান হিসেবে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, সেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হলো এক্ষেত্রে কানাইয়া লাল আগরওয়ালকে, যিনি এই মুহূর্তে তৃণমূলের টিকিটে জিতে আসা বিধায়ক। এই মুহূর্তে ঋতব্রত শিবিরের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি, এবং কার্যত তাকেই কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটি সেক্ষেত্রে চেয়ারম্যান করা হলো। এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 21-এর পরে যখন পাবলিক অ্যাকাউন্টস কমিটির যখন চেয়ারম্যান ঘোষণা করা হয়েছিল, সেখানে মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ঘোষণা করা হয়েছিল। তাই নিয়ে কিন্তু তৎকালীন বিরোধী দলে থাকা বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করা হয়েছিল, কারণ তাদের বক্তব্য ছিল যে এক্ষেত্রে মুকুল রায় তিনি তৃণমূল ভবনে গিয়ে তিনি উত্তরীয় পড়েছেন, তিনি তৃণমূলে যোগ দিয়েছেন, তারপরে কি করে সেক্ষেত্রে তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হচ্ছে। তার কারণ প্রথা অনুযায়ী পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান সবসময় বিরোধী দলের কাছেই কিন্তু যাওয়া উচিত। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রতিবাদ করে কার্যত দেখা গিয়েছিল যে এক্ষেত্রে বিজেপির তরফে সেই সময় তারা বিরোধী দলে ছিল, তারা কোনো বিধানসভার কোনো স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ নেয়নি। এমনকি শুধু তাই নয়, সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে তারা সেক্ষেত্রে কোনোভাবে কিন্তু সেক্ষেত্রে পরবর্তীকালে বিধানসভার যতগুলো বিএ কমিটি মিটিং হয়েছে, কোনো বিএ কমিটি মিটিংয়েও কিন্তু কার্যত দেখা গিয়েছিল যে তারা সেক্ষেত্রে যোগ দেয়নি। কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে এই মুহূর্তে এক্ষেত্রে আজকে যে স্ট্যান্ডিং কমিটির যে বিভিন্ন এতদিন ধরে যে অভিযোগগুলো বিজেপির তরফে করা হয়েছিল বিরোধী থাকাকালীন, সেই অভিযোগ যাতে তৃণমূলের তরফ থেকে আর কোনো রকম ভাবে করার সুযোগ তারা না পায়, তার জন্যই আগেভাগে এই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো। দেখো, কার্যত কিন্তু এক্ষেত্রে যে যে কমিটি গঠন করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান একেবারে এই মুহূর্তে যিনি তৃণমূলের বিধায়ক রয়েছেন সেই কানাইয়া লাল আগরওয়ালকেই করা হচ্ছে। ইতিমধ্যেই তাকেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে এক্ষেত্রে যে তিনি বিধানসভায় তিনি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হচ্ছেন। এক্ষেত্রে কোন স্ট্যান্ডিং কমিটি? এক্ষেত্রে পাবলিক অ্যাকাউন্টস কমিটি যে চেয়ারম্যান রয়েছে সেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান তাকে করা হচ্ছে। এই বিষয়টা তাকে জানিয়ে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু এক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি যে এক্ষেত্রে আগস্ট মাসে সেক্ষেত্রে আবার বিধানসভার অধিবেশন বসার একটা সম্ভাবনা রয়েছে। সেটা হয়ে গেলে তারপরে কিন্তু কার্যত সেক্ষেত্রে পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠক হবে এবং এক্ষেত্রে খাতায় কলমে শুধু তাই না, এই মুহূর্তে কিন্তু সরাসরি একেবারে ঋতব্রত শিবিরে রয়েছেন কানাইয়া লাল আগরওয়াল এবং তিনি কিন্তু এই মুহূর্তে তৃণমূলের টিকিটে জিতে আসা বিধায়ক। একেবারে শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। যে গুরুত্বপূর্ণ খবর একেবারে সবার প্রথম জি 24 ঘন্টা আপনাদের সামনে তুলে ধরলো, বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হলো কানাইয়া লাল আগরওয়ালকে। তৃণমূলের টিকিটে জিতে এসেছেন এই বিধায়ক, তিনি এই মুহূর্তে ঋত শিবিরের সদস্য। 21-এর পরে বিজেপির তরফে একাধিকবার অভিযোগ করা হয়েছিল তৃণমূল তাদেরই লোককে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করেছে, যেটা নিয়ম নয়। নিয়ম অনুযায়ী এই পদ বিরোধীর কাছে যাওয়া উচিত এবং সেই নিয়ম মেনেই নতুন বিজেপি সরকার, নতুন রাজ্য সরকার তাদের তরফে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হলো তৃণমূলের টিকিটে জিতে আসা বিধায়ক কানাইয়া লাল আগরওয়ালকে। শ্রেয়সী, ধন্যবাদ তোমায়।
আর এবার একটু নয়াদিল্লির দিকে ফের একবার নজর রাখি, কারণ 3 সংখ্যালঘু সাংসদকে নিয়ে কাকলি ঘোষ দস্তিদারদের অস্বস্তি তো কাটছেই না, সব্যসাচী। একদমই, অস্বস্তি তো অনেক জায়গায় রয়েছে। আহেরি, তুমি যে খবর একটু আগে দেখাচ্ছিলে যে কোথাও গিয়ে কিন্তু রাজ্য সরকার মান্যতা দিল ঋত শিবিরের তৃণমূলকে, সেক্ষেত্রে মমতা শিবিরের তৃণমূল অনেকটাই অপ্রাসঙ্গিক, এবং ঠিক এই জায়গা থেকে, এই অপ্রাসঙ্গিকতার জায়গা থেকেই এনসিপিআই তৈরি হয়ে গেছে, দিল্লির ইকুয়েশনটাও অন্যরকম হয়ে গেছে। কিন্তু এখানে অস্বস্তি মূলত 3 জন সংখ্যালঘু সাংসদের, তারা না যেতে পারছেন এদিকে, না যেতে পারছেন ওদিকে। আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান, তারা এনসিপিআইতে আছেন, এনডিএতে নেই, বিজেপিতে নেই, এমনটা তাদের বলতে হচ্ছে। এর আগে যখন মঙ্গল বৈঠক হলো সেখানেও তারা বৈঠকে যোগ দেননি। ফলে তাদের অবস্থান কি? তারা নিজেরাও ধোঁয়াশায়, দলও ধোঁয়াশায়। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। ফলে খুব স্বাভাবিকভাবে রাজীব, ধোঁয়াশা যেখানে সাংসদদের মধ্যেই রয়েছে, রাজনীতির ধোঁয়াশা তো থেকে যাবে যে তারা কি করবেন। তারাও বোধহয় কোথাটা কনফিউজড যে তারা অ্যাকচুয়ালি করতে চাইছেনটা কি। একদম একদম সব্যসাচী, শুধুমাত্র এই 3 জন সাংসদের মধ্যেই ধোঁয়াশাটা বোধহয় আটকে নেই, ধোঁয়াশাটা আরও ছড়িয়েছে। তার কারণ তুমি দেখো, এখনও পর্যন্ত এনসিপিআই যে সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর এখন বৈঠক চলছে, সেই এনসিপিআই দলটা আমরা বলছি, কিন্তু দলটা কোথায়? কাগজে কলমে এনসিপিআই দলটা সংসদে কোনো উল্লেখ নেই। প্রত্যেকেই এখনও পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সাংসদ। অতএব ধোঁয়াশা রয়েছে। ধোঁয়াশা এই কারণে রয়েছে যে এই সাংসদদের স্বীকৃতি দিলে তাহলে এই যে দলটি তারা এনডিএকে সমর্থন করছে স্পষ্ট হয়ে যাবে একেবারেই। আর এনডিএর যখনই তাদেরকে দেওয়া হবে স্বীকৃতি, এনডিএর তারা সমর্থন করবেন, তাদের বসার জায়গা আলাদা হবে, সরকার পক্ষের দিকে বসার জায়গা হবে, যেটা বলে আসছিলেন। এখন 3 জন বলছেন যে তারা এনডিএতে নেই কিন্তু এনসিপিআইতে আছে। এটা কি বোকার মতো কথা? এনসিপিআই তো দলটাই এনডিএকে সমর্থন করেছে। সাপের ছুঁচো গেলা বলতে পারো, শাখের করাত বলতে পারো, এই 3 জন সাংসদের অবস্থা সেটা। এবং এটা নিয়ে তৃণমূল কংগ্রেস কালীঘাট এবং উল্টো দিকে এনসিপিআই একে অপরের মধ্যে কিন্তু টানাপোড়েন চলছে, দড়ি টানাটানি চলছে। এরা বলছেন 2 জন সাংসদ আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন, উল্টো দিকেও বলা হচ্ছে 2 জন সাংসদ ছেড়ে বেরিয়ে আসবেন, আবার ফিরবেন, ঘর বাপসি হবে। সব মিলিয়ে জটিলতা রয়েছে। আর এই জটিলতার কারণেই দেখো আজকে সকালে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন যে বৈঠক, সেখানে 3 জন সাংসদ গেলে না। দুপুরে মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন বৈঠকে সেই 3 জন এলেন। 19 জন সাংসদ এখন রয়েছেন। দেব বা দীপক অধিকারী ছাড়া এনসিপিআই দলে যোগ দেওয়া 19 জন সাংসদ এই মুহূর্তে রয়েছেন। তার সঙ্গে আরও 3 জন সাংসদ রয়েছেন রাজ্যসভায়, যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। সুখেন্দু এই বৈঠক থেকে কি বেরিয়ে আসে অবশ্যই রাজীব আমরা নজর রাখবো। আবু তাহেরের বক্তব্য তো শোনাবো, তিনি কি বলছেন শোনাবো। সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলছেন? আমরা তো বলেছি এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাবো। আমাদের সমস্যা সব থেকে বেশি আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে। আমরা কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিএও করবো না, এটা আপনারা নিশ্চিত থাকুন। সেটাই আমরা একটা বার্তা দিচ্ছি। এনডিএ রাজ্য মিটিং ছিল, আমরা যাইনি, 3 জন সাংসদই আমরা যাইনি। আমরা মুখ্যমন্ত্রী মিটিংয়ে কিন্তু যাচ্ছেন আপনারা, সেটা মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টের ব্যাপারে ডেকেছেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, বিভিন্ন আমার উন্নয়নের কাজ আছে, তো উন্নয়নের কাজগুলোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মিটিংয়ে আমাদেরকে যেতে হবে। মুর্শিদাবাদের এনডিএর মিটিংরা এমপিরা কাল আমার বাড়িতে এসেছিলেন। তারা অবশ্যই এটা জানতে চাইছেন যে আমাদের এনসিপিআইয়ের স্বীকৃতিটা করাও। এনডিএর সঙ্গে মিলেমিশে থাকার থেকে এনসিপিআইয়ের সঙ্গে থাকার ক্ষেত্রে তাদের সুবিধা বেশি, কিন্তু তারা অবশ্যই আজকে একটাই মিটিং 12টায় পৌঁছবে। আর এই অবস্থায় একজন আশাকর্মীর মৃত্যুতে বিতর্কে বিজেপি বিধায়ক, কিরকম সৈকত? বিজেপি বিধায়ক চন্দনা বাউরি, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি অপমান করেছেন, মানসিকভাবে অত্যাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে একজন আশাকর্মী মৃত্যু হয়েছে বলে অভিযোগ। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লকের আশাকর্মী রুম্পা মণ্ডলের অভিযোগ, বাঁকুড়ার শালতোরার বিজেপি বিধায়ক গঙ্গাজল ঘাটিতে গিয়ে অপমান করেন আশাকর্মীদের এবং বিধায়কের ক্ষমা চাওয়ার দাবিতে জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষোভ। ইতিমধ্যে গোটা বিষয়টি দেখছে স্বাস্থ্য ভবন। আশাকর্মীর ইউনিয়নকে ডেকে পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে এবং গোটা বিষয়টি নিজে তদারকি করবেন স্বাস্থ্যমন্ত্রী, এমনটাই খবর।
আপনারা জানেন যে আশা কর্মী তারা গ্রামীণ এলাকার স্বাস্থ্য নিয়ে কাজ করেন, জনস্বাস্থ্য নিয়ে কাজ করেন। চন্দনা বাউরি তাদের গিয়ে বলেন যে আপনারা কি চুরি করে চাকরি পেয়েছেন, এরকম নানা অপমান সুলভ কথাবার্তা বলেন বলে অভিযোগ। অয়ন শর্মা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। অয়ন, চন্দনা বাউরির বিরুদ্ধে অভিযোগ যে তিনি অপমান করেছেন এবং সেই অপমানই হৃদরোগে আক্রান্ত হয়ে রুম্পা মণ্ডলের মৃত্যু হয়। গোটা বিষয়টি আপাতত স্বাস্থ্য ভবনের নজরদারিতে রয়েছে, তাই তো? একেবারে তাই। দেখো, তোমাকে বলে রাখি, বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লক, সেখানে গিয়েছিলেন বাঁকুড়ার শালতোড়ার বিজেপি বিধায়িকা একেবারে চন্দনা বাউরি, তিনি গিয়েছিলেন এবং সেখানে আমরা দেখেছি একটা ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিজেপি বিধায়িকা চন্দনা বাউরি তিনি বলছেন প্রকাশ্যে যে আপনারা চুরি করে চাকরি পেয়েছেন, এমনই একেবারে আচরণ করছেন, মন্তব্য করছেন। সেই মন্তব্যে কিন্তু চারপাশ থেকে একটা এমন অসম্মানজনক এই মন্তব্যে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন আশাকর্মীরা। এই ছবি প্রকাশ্যে একেবারে বিভিন্ন জায়গায় কিন্তু এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং যেখানে যাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করা হচ্ছিল, রুম্পা মণ্ডল, গঙ্গাজল ঘাটি যে ব্লক, সেখানকার একজন আশাকর্মী। এবং এই মন্তব্যের পর সেখানে তিনি কিন্তু তার স্ট্রোক হয়েছে বলে এমনটাই আশাকর্মী যা সংগঠন রয়েছে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন তাদের তরফ থেকে দাবি। এবং এই যে গোটা ঘটনাটা, সেই গোটা ঘটনাটা ব্যাপক জলঘোলা হয়। একেবারে জেলা শাসকের তরফ থেকে তারাও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, কিন্তু ইতিমধ্যেই আমার পিছনে স্বাস্থ্য ভবন দেখতে পাচ্ছ, এখানে ইতিমধ্যেই একেবারে আশাকর্মীদের যে সংগঠন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন তাদের সদস্যরা ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রী ডেকে পাঠিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রক একেবারে এই গোটা বিষয়টা কিন্তু একেবারে কৈফিয়ত তলব করতে চলেছে। সেই জন্য কিন্তু একেবারে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করতে এসেছেন এবং তারা জানতে চাইবেন যে একজন আশাকর্মীকে এই ধরনের আচরণ কেন, সেই প্রশ্নটা কিন্তু একেবারে আশাকর্মী সংগঠনের। তুমি সঙ্গে থাকো, আমি এই মুহূর্তে চলে যাব মৃত্যুঞ্জয়, আমাদের প্রতিনিধি রয়েছেন বাঁকুড়া থেকে। মৃত্যুঞ্জয়, যেটা খুব গুরুতর অভিযোগ উঠেছে বিধায়িকার বিরুদ্ধে, সেটা হচ্ছে তিনি অপমান করাতেই আত্মঘাতী হয়েছেন, কিন্তু বিধায়িকা এই বিষয়ে কি বলছেন চন্দনা বাউরি? একেবারে দেখো, গতকালই আমরা বিধায়িকার সাথে কথা বলেছিলাম এবং বিধায়িকা তিনি যেটা জানাচ্ছেন যে যদি আশাকর্মীরা যদি ভুল করে থাকে, ভুল যদি না করে থাকে, সেক্ষেত্রে তিনি কোনো ভুল কিন্তু করেননি। তিনি কিন্তু গতকালই কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এবং আশাকর্মীদের একাংশ তারাই যেটা জানাচ্ছেন যে অত্যাধিক চাপ এবং গত পরশুদিন যেভাবে এক আশাকর্মী রুম্পা মণ্ডলকে যেভাবে অপমান করা হয়েছে, সেই অপমানের জেরেই কিন্তু তার স্ট্রোক হয়েছে এবং স্ট্রোক হওয়ার পরেই কিন্তু তার মৃত্যু হয়েছে, এমনটা কিন্তু আশাকর্মীদের একাংশ তারা কিন্তু দাবি করছেন। এবং গতকাল থেকে তারা যে আন্দোলন, সেই আন্দোলনে তারা কিন্তু অনড় রয়েছেন। আজকেও আমরা যেটা লক্ষ্য করতে পেলাম যে বাঁকুড়ার যে কতুলপুর ব্লক রয়েছে, সেই কতুলপুর ব্লকেও একাংশ আশাকর্মী তারা কিন্তু মুখে কাপড় বেঁধে তারা রাস্তায় নেমেছেন এবং বিডিওর কাছে চন্দনা বাউরির বিরুদ্ধে একটি স্মারকলিপি জমা দিয়েছেন এবং যথাযথ ব্যবস্থার তারা কিন্তু চাইছেন যে এই যে একজন বিধায়িকা তিনি কিভাবে একজন আশাকর্মীকে এই ধরনের কথা বা এই ধরনের মন্তব্য তিনি কিভাবে করে থাকতে পারেন। যেভাবে আশাকর্মীরা দিনের পর দিন তারা কাজ করে চলেছেন, মাঠে ঘাটে সমস্ত জায়গাতেই তারা কিন্তু কাজ করে চলেছেন। ধন্যবাদ আপাতত আমাদের সঙ্গে দুই প্রতিনিধি থাকার জন্য। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। Brought to you by MDH Masala।